অনির্বাণের কাছে হাত পেতে সাহায্য চাইতে লজ্জা করলো না ওর দাদাভাইয়ের, প্রশ্ন করলো রাই ওর দাদাভাইয়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন জানতে পারে যে রাইয়ের দাদাভাইয়ের এই চিকিৎসার জন্য উদ্যোগ নিয়েছে অনির্বাণ, আর ওর দাদাভাই জানা সত্ত্বেও কোনো রকম কোনো বারণ করেনি, ঠিক সেই সময়ই রাই ওর দাদাভাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে দাদাভাই তোর লজ্জা করলো না, তুই হাত পেতে কী করে সাহায্য চাইলি আমার বরের কাছ থেকে, বল তো। এই কথা শোনা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে কেন, তুই না হয় নাই ওর কোনো রকম কোনো সাহায্য নেওয়াটা প্রয়োজন বলে মনে করিস, কিন্তু তারপর ও যখন আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ও যখন এটা ভেবেছে যে না আমি যদি এই সার্জারিটা করি তাহলে হয়তো আমি সুস্থ হলেও হতে পারি, তাহলে আমি কেন ওর সহায়তা নেবো না বলতো। শোন, আসলে তোর প্রবলেমটা কী হয়েছে, তুই সবসময় মনে করিস যে তুই যেটা বলবি সেটাই আসলে হতে হবে, আর যখনই তোর মন মতন কোনো কিছু না হয় তখনই তোর মনে হয় যে না সকলে মনে হয় তোর বিরুদ্ধে চক্রান্ত করছে। শুনেছিস তো আমার কথাটা, তুই পরিষ্কার জেনে রাখ যে তোর বর হয়েছে তো কী হয়েছে, কিন্তু অনির্বাণ যতদিন পর্যন্ত নিজে থেকেই আমাকে সহায়তা করতে চাইবে, আমি প্রয়োজনে ওর কাছ থেকে হাত পেতে মাথা নত করে হলো আমি নিজের স্বাভাবিক জীবনে ফেরার জন্য ওর কাছ থেকে সহায়তাটা নেব। তো ওর যখন তোর বরের সাথে বনিবনা হয় না, তাহলে তুই ছেড়ে দিচ্ছিস না কেন, শুধু শুধু ছেলেটাকে তুই এরকম করে ঝুলিয়ে রেখেছিস কেন। তখন রাই ওর বৌমনিকে বলতে থাকে যে বৌমনি, তুমিও তো খুব ভালো করেই জানতে যে এই কাজটা আড়ালের থেকে অনির্বাণই করছে, কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে একবারও জানানোটা প্রয়োজন বলে মনে করলে না, এতটাই তুমি আমাকে পর করে ফেললে। একথা শোনা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো, আসলে আমার মাথা কাজ করছিল না, যখন কিনা আমি শুনতে পেরেছি যে আমাদের বরের আরও একবার নিজের পায়ে দাঁড়ানোর সেটা সুযোগ আছে, তখন আমি সেই লোভে পড়ে আমি কোনো মতে কোনো দিকে চিন্তাভাবনা না করেই আমিও রাজি হয়ে গিয়েছি। আর আজকে তুমি দেখো না, এর প্রতিফলনটা তো ভালোই হচ্ছে, তাই না? তুমি চাও না যে তোমার দাদাভাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক? না হয় আমি মানছি যে যে মানুষটাকে তুমি পছন্দ করো না, আজকে সেই মানুষটাই এই কাজটা করতে আমাদেরকে সহায়তা করছে, কিন্তু একটা কথা তো ভুলে গেলে চলবে না রাই, যে ও এখনও পর্যন্ত বর্তমানে তোমার হাজব্যান্ড, আর সেই সুবাদে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের তাগিদেই যদি ও আমাদের জন্য একটু কিছুও করে তাতেই বা কী বলো তো রাই, এতটা তো কোনো বড়ও করে না। আর এখানে যখন তোমার দাদা ভাইয়ের জন্য এত বড় একটা সুবর্ণ সুযোগ এসেছে, সেটা আমরা কী করে হাতছাড়া করতে দিই বলো তো। একথা বলা মাত্র রাই বৌমনি বলতে থাকে যে আমি মানছি রাই যে তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক, যে তোমার বরের কাছে গিয়ে আমরা হেল্প চেয়েছি, তাও আবার তোমাকে না জানিয়ে, যেখানে কিনা তোমাদের সম্পর্কেরই সমীকরণটা খুব একটা ভালো দিকে যাচ্ছে না, সেখানে আমরা আগ বাড়িয়ে ওর কাছ থেকে সহায়তা নিচ্ছি, সেটা তোমার মোটেও ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু তার সত্ত্বেও রাই, একবার অন্তত নিজের দাদাভাইয়ের ভালো হবে সেটার কথা অন্তত ভেবে প্লিজ এবার আমাদেরকে ক্ষমা করে দাও। একথা বলা মাত্র রাইকে দাদাভাই বলতে থাকে যে তুমি কার কাছে ক্ষমা চাইছো বলো তো, ও তো একটা পাষণ্ড, ও যদি সত্যকার অর্থেই ছেলেটাকে ভালোবেসে থাকতো তাহলে একবার হলো তো ছেলেটার কথা অনুযায়ী কথা রাখতে না হয় অন্তত ওর কাছে ফিরে যেতে পারতো। ও কতটা পাষণ্ড তুমি একবার ভেবে দেখেছো? ও কোনোদিনও অন্যের কথা ভাবে না, ও শুধু সবসময় নিজের কথা ভাবে, আর একটা স্বার্থপর কোথাকার। তুমি কাকে কি বলছো বলো তো মিষ্টি। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো বিক্রম, এরকম করে বললে তো চলবে না, মেয়েটা তো যথেষ্ট পরিমাণে সয়েছে, এখন ওর যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তখনই তো ও রিয়াক্ট করেছে, তাই না? তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।